দেখতে পাচ্ছেন? আরেকটা জায়গায় চলে আসছি। দ্যাট মিন্স দিস ইজ ফার্স্ট লেসন ফর ইউ। প্রথম লেসনে আমরা চলে আসছি। এই লেসনে আমরা যে জিনিসগুলো শিখব সেগুলো হচ্ছে বাক্য তৈরির উপাদানগুলো এখানে শিখব। আপনারা অবশ্যই তিনজনেই অনেক বড় ঘর সংসার করেন, আমি জানি। সেটা সেটা উদাহরণ দিয়ে বলি আমি, রান্না বান্না করেন। আপনারা রান্না করতে গেলে ওখানে কি একটা জিনিস দেন নাকি বিভিন্ন উপাদান মিশিয়ে রান্নাটা করেন? যে তরকারিটা রান্নাবেন ওখানে লবণ মরিচ। ঠিক বাক্য তৈরি করতে হলে এক কথায় বাক্য হলেও ওই যে তরকারির মতো এক কথায় এক শব্দের তরকারি হলেও বাক্যতে এক শব্দে বাক্য হলেও বাক্যের মধ্যে বিভিন্ন উপাদান লাগে। তো প্রথমে তো আমরা সেই উপাদানগুলো শিখবো। ওগুলো যদি আমি না শিখি, আমরা না জানি, তাহলে কিভাবে বাক্যটা লম্বা করব। সেই জন্য প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে নাম দিয়েছি স্পেশাল টিপস। হ্যাঁ, আমরা স্পেশাল বলে উচ্চারণটা খেয়াল করো, আমি কখন কি বলি সেটা মনে রাখবেন, স্পেশাল টিপস। তার মানে এখানে আপনাদেরকে বাড়তি কিছু টিপস শিখাচ্ছি যেগুলো হচ্ছে বাক্য তৈরিতে লাগবে, এবং সেগুলা বুঝাবো যেটা সেটা আবার এখানে লেখাই আছে। আপনি মাথা থেকে চলেও গেলে আরেকবার ক্লাসের পরে দেখে নিলে আপনি সেটা আয়ত্ত করে ফেলতে পারবেন। তারপরও না হলে আগামী ক্লাসে আবার বলবেন, নো প্রবলেম। শিখার জন্য আসছেন, আমার কোনো আলসে নেই। অবশ্যই অবশ্যই, আমার বুঝাতে কোনো আলসে, সবার জন্য, সারা বিশ্বের মানুষ পড়ে, সারা বিশ্বের মানুষের জন্য আমার কোনো মানে বিরক্ত নাই, ঠিক আছে, বুঝাতে। ওকে, প্রথমে দেখেন, আমি পরে পরে বুঝাচ্ছি। ব্যক্তির নামের প্রতি অংশের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয়। ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের বর্ণ দিয়ে, লেটার দিয়ে করতে হয়। তার মানে আপনি যখন একটা নাম লিখতে যাবেন, ওখানে নামের যতটা অংশ হবে প্রতি অংশের প্রথম বর্ণটা বড় দিয়ে দিতে হবে। যেমন আমি দিয়েছি, দেখেন, মোহাম্মদ হাসান উল্লাহ। মোহাম্মদ হাসান উল্লাহ। এই যে এখন মোহাম্মদের এম বড়, হাসানের এইচ বড়, ইউর উল্লাহ বড়। আমি এমনকি ব্যাংকের ম্যানেজার, প্রিন্সিপাল অফিসার, ব্যাংকের বিপি আবিপিকে পড়াতে গিয়ে পেয়েছি। অর্থাৎ আমি কেন ম্যানেজার বিপি আবিপি বলছি, ওরা তো চাকরি করতে করতে অনেক বয়স হয়ে গেছে, অনেক পেয়েছি। চেক লিখেছে, নাম লিখেছে, প্রথমটা বড় দিয়ে পরেরগুলো দিয়েছে ছোট। ওটা ভুল, নীতিগতভাবে ভুল এটা। তার মানে একটা টিপস পেলাম কি আমরা, যার নাম যেটা হোক, আপনাদের নাম যেমন আছে, কারো নাম আছে মনে হয়, আমি তো সংক্ষেপটা জানি, মিনারা, সুবর্ণা, বা কি যেন আরেকজনের নাম, মরিয়ম। ওইটার সাথে আরো একটা অংশ আছে না, আপনি সুবর্ণা লিখতে, মরিয়াম লিখতে বা মিনারা লিখতে এম বড় দেবেন। এরপরে যে অংশ আছে ওইটারও ওইভাবে করবেন। আপনার নিজের নাম দিয়ে উদাহরণ দেন, এটা মনে রাখতে না, কখনো হবে না, ভুল, এটা ভুল হবে। হ্যাঁ, ওইটার জন্য তো শিখাই দিছি। কি বললেন আপনি, ঠিক করে বলেন। মানে স্যার বলতেছে আপনার নাম সুবর্ণা সুলতানা না, আপনি সুবর্ণা লিখতে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিবেন, আবার সুলতানা লিখতে ক্যাপিটাল লেটার দিবেন। মানে ওনারা বি দিতে, বেগম লিখতে প্রথমটা বড় দিয়ে পরের বেগমের বিটা ছোট দিয়ে করতে, সেটাই বুঝিয়েছেন। ওকে, এইবার আসি আমরা। বাক্যের শুরুতে প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয় এবং এরপরে বাক্যের মধ্যে বর্ণগুলো স্মল লেটার হবে। আপনি যখন একটা বাক্য লিখবেন, বাক্যের শুরুতে সেটা ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে। এরপরে বাক্যে যে আরো ওয়ার্ড লিখবেন, সেই ওয়ার্ডগুলো হবে স্মল লেটার। কিন্তু বাক্যের মধ্যে যদি এই জাতীয় নাম জাতীয় কিছু চলে আসে, সেটা যত ওয়ার্ডের হোক না কেন, স্থানের নাম হতে পারে, কোনো বইয়ের নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, সেগুলো কিন্তু ওই 1 নম্বর নিয়ম অনুযায়ী ওই নিয়মটা মানবে। মনে রাখবেন, বাচ্চাদেরকে শেখাতে সুবিধা হবে। ওকে, তাহলে এইটাও লেখার নিয়মের জন্য, এটাও লেখার নিয়মের জন্য। এইবার যেটা আছে এইটাও লেখার নিয়মের জন্য। নাম্বার 3 হচ্ছে কি, আমি অর্থে আই সব সময় ক্যাপিটাল লেটার হয় এবং নাম জাতীয় শব্দের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয়। কি বুঝালাম এটা? আইটা একটা বর্ণ, আইটা একটা আবার পার্সন। আমি মানি আই, এটা কিন্তু একটা ওয়ার্ড। আবার আই যখন এই বি সি ডি বলো আই, তখন এটা বর্ণ। আই যখন আমি বললাম, এটা কিন্তু একটা ওয়ার্ড হয়ে গেছে। ওয়ার্ড মানে কয়েকটা শব্দের সমন্বয় হয়, যে আমি, আমি, এটা একটা ওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এইটা বুঝালাম কি, অর্থাৎ যখন আপনি একটা লাইন লিখবেন, লাইনের মধ্যে যে ওয়ার্ড ব্যবহার করেন, ওয়ার্ডের মধ্যে বানানোর জন্য যে আইটা আসবে ওইটা স্মল লেটার হবে। কিন্তু আইটাকে যখন আপনি আমি অর্থে মিন করতে চাইবেন বাক্যের মধ্যে, সেটা বাক্যের শুরুতে হোক, মধ্যে হোক, যদি কোনো কারণে শেষে হোক, সেটা হবে আপনার ক্যাপিটাল লেটার। তখন সেটা স্মল লেটার দিলে হবে না, সেটাই বুঝিয়েছি। আর নাম জাতীয় শব্দের প্রথম বর্ণ, এটা তো এখানে শিখে গেছেন, তারপর আবার স্মরণ করে দিলাম। এইবার এর পরেরগুলো হচ্ছে স্পোকেনের জন্য, পরেরগুলো
এবং স্পোকেন এটা দুইটার জন্য কাজে লাগে এগুলো। কি আছে বাক্যের শুরুতে দি, THE, এটার উচ্চারণ আমরা দুটো করে, একটা হচ্ছে দি আর একটা হচ্ছে দা। একটা দি উচ্চারণ করি আর একটা হচ্ছে দা, ঠিক আছে? তাহলে জানতে হবে আপনি কখন দি উচ্চারণ করবেন, কখন দা উচ্চারণ করবেন। সেটার জন্য আসি, যখন বাক্যের শুরুতে THE থাকবে ওইটার উচ্চারণটা অবশ্যই অবশ্যই দিয়ে হবে। এই যে সাথে সাথে এটা উদাহরণ দেখেন, এইটা উদাহরণ দেওয়া আছে, এই যে দি চেয়ার ইজ ব্রোকেন, দি চেয়ার ইজ ব্রোকেন, এই যে শুরুতে আছে যে আমি দা বলিনি, আমি দি বলেছি। তারপর দেখেন দ্বিতীয় নিয়ম অনুযায়ী বাক্যের মধ্যে ভাওয়েল সাউন্ডের পূর্বে উচ্চারণটা দি হবে। এই যে দেখেন দ্বিতীয় বাক্যে দেখেন বাক্যের মধ্যে দিটা বসলো, এই যে দেখেন দিটা, এবং দিটা যে ওয়ার্ডের পূর্বে বসে ওই ওয়ার্ডের প্রথম বর্ণটা দেখেন ভাওয়েল আছে। ভাওয়েল তো জানেন এ ই আই ও ইউ আর কি, হ্যাঁ এই পাঁচটা ভাওয়েলের আগে হলে ওইটার উচ্চারণটা দি হবে, ঠিক আছে? এইবার দেখেন এবং বাক্যের মধ্যে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে থাকলে তখন দি হবে। দেখেন বাক্য দেখেন এই যে মধ্যে আছে দিটা, দেখেন পিটা হচ্ছে কনসোনেন্ট পি, ওইটার জন্য এটা উচ্চারণটা দা হবে। তার মানে বাকিগুলো সবই কনসোনেন্ট, হ্যাঁ ভাওয়েল ছাড়া বাকিগুলো সবই কনসোনেন্ট এবং তার পূর্বে দি বসবে। হ্যাঁ আমি সহজভাবে বুঝিয়েছি, এবার এটা তো বর্ণনা অনুযায়ী বুঝালাম। বাক্যের শুরুতে দি, বাক্যের মধ্যে ভাওয়েল সাউন্ডের আগে দি, বাক্যের মধ্যে সব সময় মানে ভাওয়েল সাউন্ড বাদে কনসোনেন্ট সাউন্ড হলে মানে কনসোনেন্ট জাতীয় দিয়ে ওইটার আগে হলে সব দা উচ্চারণ হবে। এই উদাহরণ এই তিনটা আছে, তিনটা দেখে নেবেন। এইবার দেখেন খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা অহরহ ভুল করি। আপনি যখন কারোর সাথে কথা বলছেন, আপনি যদি ভুল ইংরেজি বলবেন, হয়তো সে ইংরেজি জানলে আপনার কথা বুঝে নেবে, কিন্তু সে এটাও বুঝবে আপনি যে ভুল ইংরেজি জানেন, আপনি যে শুদ্ধ ইংরেজি জানেন না। আপনি যখন শুদ্ধ করে ঠিকঠাকভাবে বলবেন তখন সে বুঝবে হ্যাঁ আপনি ভালো ইংরেজি জানেন, আপনার সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে, তার মধ্যে মানে ইমপ্রেশনটা ভালো হবে, সেটাই বলছি। সেই জন্য দেখেন এই ছোটোখাটো ভুলগুলো অনেক সময় আমরা আয়ত্ত করতে পারি না, এগুলোর জন্য মারাত্মক একটা পরিস্থিতির শিকার হতে হয়। যেমন দেখেন গরির সময়ের পূর্বে অ্যাট, গরির সময়, গরির সময় মানে কি আপনাদের ক্লাস কয়টায় শুরু হয়? 11 দুইটায়, আমাদের টাইম দুইটায়, আপনাদের টাইম 11 হয়, ঠিক আছে? বা যেটা হয় আর কি আপনাদের এটা 11টা একটা গরির সময় না, ওইটার আগে অ্যাড লাগাতে হবে। আমার টাইম দুইটাই বলছে, দুইটা একটা অ্যাড কি যেন গরির সময়, ওইটার আগে অ্যাড, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলোর আগে গরির সময়টা মিন করতে আপনি অ্যাট লাগাবেন, না দিলে হবে না। যেমন উদাহরণ দেখেন হি কেম অ্যাট 5 PM, সে 5টায় আসলো। যদি আমি বলি হি কেম 5 PM, আপনি হয়তো বুঝে যাবেন বাক্যটা, কিন্তু আপনি এটাও বুঝবেন যে আমি ভুল বলেছি, তার মানে অ্যাটটা না দিলে বাক্যটা ভুল। সেই জন্য গরির সময়ের আগে অ্যাট লাগাতে হবে। এইবার হচ্ছে কি দিছি, দিন তারিখ উৎসবের পূর্বে বসে। যেমন আজকে হচ্ছে আমাদের এখানে মানডে, আজকে মানডে মানে একটা দিন। আবার আজকে যদি আমি তারিখটা এসে পড়ে 16 তারিখ, হ্যাঁ তার মানে দিন যখন বাক্যের মধ্যে উল্লেখ করব ওই দিনের আগে আমি অন ব্যবহার করব, বা আজকে তারিখটা উল্লেখ করলো ওইটার আগে আমাকে অন দিতে হবে। বা আবার কোন উৎসব, ঈদের দিন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আপনার জন্মদিন, আপনার বিবাহ বার্ষিকী বা আপনার ছেলের বার্থডে, এগুলোর আগে অনটা আসবে। ওই জন্য একসাথে দিয়েছি কি দিন তারিখ উৎসবের পর। যেমন আই মেট হিম অন সানডে, আমি রোববারে তার সাথে সাক্ষাৎ করলাম। মিট মানে সাক্ষাৎ করা, মিটের ফার্স্ট ফর্ম এখানে আসলো ম্যাট। এইবার মাস, বছর, ঋতুর পূর্বে ইন বসে, মাস, বছর, ঋতুর পূর্বে ইন বসে। মাস মানে কি এখন যেমন ইংরেজিতে হচ্ছে কি জুন, আর বাংলাতে আষাঢ় মাস শুরু হলো গতকালকে, ঠিক আছে? আবার বছর যদি 2025, ওকে 2025, তার মানে মাসের আগে ইন হবে। আপনি যদি বাক্যের মধ্যে সাল ব্যবহার করেন ওইটার আগে ইন হবে। বাক্যের মধ্যে ঋতু ব্যবহার করেন, এই যে আষাঢ় মাস, ইন আষাঢ়, ইন জুন, ঠিক আছে? ঋতুর আগে আপনাকে ইন বসতে হবে। এবার উদাহরণটা খেয়াল করেন, হি উইল গো টু লন্ডন ইন মে, ওই যে মে মাস দেখেন, মে এর আগে। এবার আমি মে সরিয়ে যদি বলি 2024 সাল, যেহেতু উইল আছে ওইটা তো 2026 সাল হতে হবে, 2026 সালে যাবে, তাহলে ইন 2026 বলবো। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, শব্দ করলে আমি তাড়াতাড়ি বুঝবো। এইবার দেখেন পরেরটা,
টিভির আগে রেডিওর আগে অন বসে, মানে আমরা টিভিতে খবর দেখি, টিভিতে নাটক দেখি, টিভিতে এটা দেখি, হ্যাঁ ওই যখন বলবেন, এমনকি টিভি চ্যানেলগুলোর আগে আমি এটিএনে দেখি বা আমি আল জাজিরায় দেখি ইত্যাদি, আমি আল জাজিরায় খবর দেখি ইত্যাদি, ওই চ্যানেলের আগে আপনাকে অন বসাতে হবে। যেমন দেখেন আই ওয়াচ, মোবাইলের আগে অন বসবে, হ্যাঁ আই ওয়াচ বলছে, আগে এটা শেষ করি। আই ওয়াচ নিউজ অন টিভি, অন এটিএন, অন সিএনএন, অন বিবিসি, অন আল জাজিরা ইত্যাদি। আর নিউজ পেপারও তো বলা যায় নাকি? না, নিউজ পেপারটা হচ্ছে আলাদা জিনিস, যেগুলো ডিসপ্লের উপর দেখবেন ওইটার উপর, ওইটার আগে অন হবে। এই যে আপনি এখন ক্লাস করছেন, আপনারা কিসের ক্লাস করছেন, কিসে করছেন? অন কম্পিউটার, ল্যাপটপ না, আপনারা এখন ক্লাস করছেন মিটে, আপনারা এখন ক্লাস করছেন মিটে। আপনি যদি বলেন যে না আমরা তো স্যারের সাথে ক্লাস করি, মিটে ক্লাস করি, উই অ্যাটেন্ড দ্য ক্লাস অন মিট, উই অ্যাটেন্ড দ্য ক্লাস অন মিট, ঠিক আছে? যদি হোয়াটসঅ্যাপে করতেন তাহলে একটা স্ক্রিনের মাধ্যমে, মিটটা হয় একটা স্ক্রিনের মাধ্যমে, হ্যাঁ ডিসপ্লেতে দেখছেন না, ওই জন্য অন। আমরা হোয়াটসঅ্যাপে ক্লাস করি, উই অ্যাটেন্ড দ্য ক্লাস অন হোয়াটসঅ্যাপ, আমরা বাইবারে করি, যত আছে ইত্যাদি ইত্যাদি। আমরা জুমে করি, জুমের তো দিন চলে গেছে, এখন জুম ব্যবহার হয় না, খুব কম। ওকে, এইবার দেখেন তাহলে টিভির আগে বলা। এবার আমরা রেডিওতে খবর শুনি অন রেডিও, ঠিক আছে? এইবার দেখেন মোবাইল টেলিফোনের আগে অবার বসে। আপনি যখন মোবাইলে, যেমন আগে যে বাটন ফোন ছিলেন বা ওইভাবে মোবাইলে বললে তখন এটার আগে কি হবে? ওভার মোবাইল। টেলিফোন হইলে ওভার টেলিফোন, অবশ্যই টেলিফোন আগে দিয়ে দেওয়া যায়, মোবাইলের আগে তাই না, ওভার দা টেলিফোন, হ্যাঁ না দিলে কোনো সময় দিলে ভালো হয়। তার মানে এইগুলোর আগে। আর যখন অ্যাপগুলো ব্যবহার করে আপনি স্ক্রিনের উপর দেখে পারবেন তখন অন লাগাই দেবেন। এই যে এটা আর কি, এই নিয়মটা মানবেন। ওকে, এইবার দেখেন দিনের বেলা বুঝাতে বাই বসে, খুব খেয়াল করবেন, আপনি বিভ্রান্তে পড়বেন। দিনের আগে বলছি কি অন লাগাতে হবে, এখন এখানে আবার দিনের বেলা বলতে বাই, দুইটা এক কথা না, সেজন্য সতর্ক হতে হবে। কিরকম? পুরো দিনটাকে মিন করে সোমবার, মঙ্গলবার, বুধবার, আমি দিনটাকে মিন করে অন লাগালাম, সোমবারে গেলাম, আই ওয়েন্ট দেয়ার অন মানডে, অন সানডে, অন টিউসডে, ওকে গেলাম। এবার যদি বলেন না আমি তো দিনের বেলায় মানে ঘুমাই না, দিনে পুরো দিনটার কোনো একটা অংশকে মিন করে বলছেন, সেই জন্য বেলা বোঝাতে দেখেন বাই হয়, বাই হয়। এবং সাথে সাথে উদাহরণ দিয়েছে, ডোন্ট স্লিপ বাই ডে, দিনের বেলায় ঘুমাইও না। উই ওয়ার্ক বাই ডে, আমরা দিনের বেলা কাজ করি, বাই ডে দিনের বেলায় কাজ করি। তার মানে বেলা বুঝাতে বাই লাগাবেন, শেষ। এবার নাগাদ বুঝাতে বাই বসে। নাগাদ বলতে কি বুঝেন? বুঝেন নাগাদ বলতে বাংলাতে? একটা না যেটা বুঝে মনে হয় না, একটা না, তার একটা আছে, জানি না তো এটা কি বলে। আচ্ছা বলছি, নাগাদ মানে যে কোনো সময়ের মধ্যে আসবে, হয়তোবা এখন 10টা বাজে, মানে 10টা 10-এর ভিতরে মানে উনি আসে যাবে, মানে বুঝতে পারতেছেন, আমি বলি বুঝতে পারতেছেন কিন্তু বুঝাতে পারতেছেন না আমাকে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? সেন্সটা আছে, আমরা রেগুলার ইউজ করি, মানে ভবিষ্যৎ কিন্তু কাছাকাছি। হ্যাঁ আমি বলি নাগাদ রেগুলার ইউজ করা হয়। আপনি বলেন স্যার আমাদেরকে ইয়া করে না, মানে একটু ওই নোটগুলো পাঠাই দেন, আমি যাচ্ছি ঠিক আছে 3টা নাগাদ পাঠাবা, আমি বলে রে যে 3টায় পাঠাবো, আমি কি 3টায় পাঠাবো বলছি? আপনাকে যদি বলতাম আমি 3টায় পাঠাবো, তখন হবে কি এই যে ঠার আগে অ্যাড বসে বিভ্রান্ত হয়ে যাবে, সেজন্য ভেঙে বুঝাচ্ছি 3টায় পাঠাবো, অ্যাট 3 PM বলতাম আমি, এখন আমি 3টায় বলে আমি 3টা নাগাদ পাঠাবো, তার মানে 3টার কাছাকাছি কোন সময়, সেটাকে আমরা বাংলায় নাগাদ বলি, ওই কাছাকাছি সময়টাকে। যেমন দেখেন এবার, I'll send you the note by 3 PM, আর যদি বলি I'll send you the notes at 3 PM, তার মানে ঠিক 3টায় পাঠাবো। আমি বললাম কি আপনারা 2টায় উপস্থিত থাকবেন at 2 PM, দেখেন এবার যদি আপনারা 2টা নাগাদ উপস্থিত থাকবেন, তার মানে 2টার কাছাকাছি কোন সময় বাই 2। এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার পরেরটা আছে সময়ের ব্যাপ্তি বুঝাতে বাই বসে। সময়ের ব্যাপ্তি মানে কি? পর বসে, হ্যাঁ ব্যাপ্তি, সময়ের ব্যাপ্তি মানে কি বুঝেন? ব্যাপ্তি বাংলা কি সঠিক বুঝি নাকি? আচ্ছা আমি বলে দিই, ব্যাপ্তির ইংলিশ হচ্ছে ডিউরেশন। তার মানে আপনারা কয়টা থেকে কয়টা ক্লাস করেন? 2টা থেকে 3টা ক্লাস করেন। এই যে 2টা থেকে 3টা পর্যন্ত যে সময়টা, ওইটাকে ব্যাপ্তি বলে, ইংরেজিতে ডিউরেশন বলে। যখন বলবেন আমরা 1 ঘন্টা করে ক্লাস করি, ওই যে সময়টা বলেছেন ব্যাপ্তিটা কতক্ষণ করে? 1 ঘন্টা। উই অ্যাটেন্ড দ্য ক্লাস 1 আওয়ার বললে হবে না, উই অ্যাটেন্ড দ্য ক্লাস মানে সময়টা আপনি কতক্ষণ সময় সেটা নির্দিষ্ট করে বললে ওইটার আগে ফল লাগাতে হবে।
দেখেন উই অ্যাটেন্ড দ্য ক্লাস ফর 1 hour। আমি 2 ঘন্টা করে প্রতি লেসনগুলো প্র্যাকটিস করি। আই প্র্যাকটিস দ্য লেসনস ফর 2 hours। ফর না দিলে আবার উদাহরণ এখানে আছে, দেখেন কি দিয়েছি, ব্যাপ্তির জন্য আই স্টাডি ফর 3 hours এভরি ডে। আমি 3 ঘন্টা করে প্রতিদিন লেখাপড়া করি। এটা আপনি অনুসরণ করলে মাথায় রাখতে পারবেন। এবার পরে চলে আসি, বিনিময় বুঝাতে ফর বসে। বিনিময় বুঝাতে ফর বসে। বিনিময় মানে কি, একটার বিনিময়ে একটা। মনে করেন আপনি দোকান থেকে আপনি একটা ড্রেস কিনলেন, ড্রেসের দাম 3000 টাকা, দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার আপনাকে ড্রেসটা দিলেন, ঠিক আছে? 3000 টাকার বিনিময়ে আপনি ড্রেসটা পেয়েছেন। তার মানে আপনি 3000 টাকার বিনিময়ে ড্রেসটা পেয়েছেন, আর ওর ড্রেসের বিনিময়ে আপনার কাছে নিয়েছে 3000 টাকা। এইভাবে টাকা পয়সার বিনিময় আসলে ওইটার আগে, টাকার অঙ্কের আগে, টাকার অ্যামাউন্টের আগে ফর লাগাতে হয়। ফর না দিলে বাক্যটা হবে না। যেমন উদাহরণটা দেখেন এখানে, আই বট দ্য পেন ফর 10 টাকা। আমি 10 টাকা দিয়ে কলমটা আমি 10 টাকা দিয়ে কলমটা কিনলাম। এই ফরটা না দিলে হবে না, ঠিক আছে? এবার ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে কিনলাম আর কিনেছিলাম একই শব্দ। হ্যাঁ স্যার বলেন। কিনলাম আর কিনেছিলাম একই শব্দ। হ্যাঁ, অতীত দুইটা, বাংলায় দুইটা অতীত মিন করে। আমি কিনি বর্তমান। হ্যাঁ, এখন আমরা এখানে যে কনফিউজ, মানে যদি কোন শব্দ এরকম আসে, মানে কিনলাম, কিন্তু কিনলামও অতীত, কিনেছিলামও অতীত। আমি বুঝেছি আপনার কথা। এবার আমার বুঝানোটা আপনি ধরতে পারেন কেন, দেখেন, কিনি বর্তমান, কিনলাম কিনেছিলাম, দুইটাই অতীত। তখন আপনাকে ইংরেজিতে ওই যে কিনা মানে বাই এর ফার্স্ট ফর্ম বসাতে হবে। আমি কিনেছি, যখন কিনেছি, ওইটা হলে আবার ভার্বের ফার্স্ট পার্টিসিপলটা হবে। এই জাতীয় লেসনগুলো আপনারা পাবেন, আসবে প্রত্যেকটা জিনিস। সামনে আছে আমাদের, মানে কাছাকাছি, মানে ওইটা হচ্ছে মানে কেনা কাজটা হয়ে গেছে, কিন্তু কখন কিনেছি সেটা এখানে কাছাকাছি একটা সময় হবে। পাবেন এই জিনিসগুলো, আপনি লেসনে পেয়ে যাবেন, সব সামনে আছে আমাদের। হ্যাঁ অবশ্যই। সেই জন্য তো এই যে ওয়ার্ড বললাম না, 3টে অংশ কেন শিখতে হবে আপনাকে, এগুলো দিয়ে করতে হবে। শিখছি কথা বলেছেন ওই জন্যই। হ্যাঁ, আসবে। এবার পরেরটা দেখেন, কি জানো, ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে ইন বসে। হ্যাঁ, একই বাক্যে যখন দুইটা স্থানের উল্লেখ থাকবে, তখন আপনি বড় স্থানের পূর্বে ইন বসাবেন, ছোট স্থানের পূর্বে অ্যাট বসাবেন। এখন আমি হয়তো এমন বুঝাচ্ছি, আমি আমার শেষ হোক তারপর বুঝতে পারেন। আপনি হয়তো বড় স্থান ছোট স্থান বুঝতে পারছেন না। দেখুন বাংলাতে বলে, আমি চট্টগ্রামে চকবাজারে বাস করি। আমি একটু শেষ করলে আপনি বুঝতে পারবেন ভালো, আমি একটু শেষ করলে ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, নতুবা ওই যে আমার ইয়া থেকে বিচ্যুত হয়ে যাবেন, মানে বুঝার লাইন থেকে। ওকে, আমি চট্টগ্রামে চকবাজারে বাস করি। দেখেন প্রথম স্থানটা কি আছে, চট্টগ্রাম, পরের স্থানটা কি আছে, চকবাজার। আপনি ধরে নেবেন যে প্রথমে যে স্থানটা হবে সেটা বড় স্থান বাংলা কথায়, পরে যে স্থান উল্লেখ করবে সেটা ছোট স্থান। এগুলো আপনি কোনো বইতে পাবেন না, এগুলো হচ্ছে পড়াতে অভিজ্ঞতা। এইবার যখন ইংরেজি করবেন তখন কি করবেন জানেন, বাংলাতে এইভাবে সোজা পাচ্ছেন তো, আমি চট্টগ্রামে চকবাজারে বাস করি, ইংরেজিতে হয়ে যাবে উল্টা। বাংলাতে যেটা আগে সেটা পরে যাবে, বাংলা যেটা পরে সেটা আগে আসবে। তাহলে দেখেন ইংরেজিতে হবে আই লিভ এট চকবাজার, ছোট স্থানে চকবাজার ছোট, এট চকবাজার ইন চট্টগ্রাম, ইন চিটাগং, এখন তো চট্টগ্রাম বলে, ইন চট্টগ্রাম। তাহলে ধরাটা আপনার জন্য সহজ হলো। কি হলো, ছোট স্থানের আগে এট, বড় স্থানের আগে ইন। বাংলাতে যে স্থানটা আগে থাকবে সেটা বড়, এবং যে স্থানটা পরে যাবে সে ছোট। ছোট স্থানকে আগে আনবেন, এট লাগাবেন, বড় স্থানকে পরে নেবেন, ইন লাগাবেন। ক্লিয়ার? আচ্ছা, গুড। এইবার হচ্ছে কি, এখানে দেখেন কাম এবং গো ভার্বের পরে স্থান থাকলে সেই স্থানের পূর্বে টু বসে। তার মানে কি জন্য, এটা একটু ক্লু আছে এখানে একটা ব্যাপার লুকায়িত আছে। সেটা হচ্ছে কি, আপনি যখন বাক্য গঠন করবেন, যে কোনো ভাষার বাক্যের মধ্যে সাবজেক্টটা বাক্যের শুরুতে থাকে। আমি যাই, আপনি রান্না করেন, তারা খেলে, এই যে আমি তুমি সে তারা, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে কি হয়, ইংরেজি বাক্যে ভার্বটা চলে আসে, সাবজেক্টের পরে ভার্বটা চলে আসে, এইটাই বুঝছে। অর্থাৎ সাবজেক্টের পরে কাম অথবা গো ভার্বটা যদি থাকে, এরপরে বাক্য বাড়ানোর জন্য এরপরে যে স্থান থাকে ওই স্থানের আগে টু লাগাতে হবে। টু না দিলে বাক্যটা হবে না। যে ভুলটা আমরা করি, যেমন আমি স্কুলে যাই, আই গো স্কুল হবে না, আই গো টু স্কুল, স্কুল একটা স্থান। সে অফিসে যায়, সে অফিসে যায়, হি
গোস অফিস He বললাম, হি goes গোস to টু office. অফিস, অফিস। তারপর তারা মার্কেটে আসে, দে কাম মার্কেট বললে হবে না, দে কাম টু মার্কেট, They ইংরেজিতে বলে come to মার্কেট, market. দে কাম টু মার্কেট, ইংরেজিতে বলে মার্কেট। ওকে, এই সেটা দিয়েছি। Market. দেখেন উদাহরণ, দেখেন হি, কেবল শিখলাম না, আর উজ্জ হবে হ্যাঁ মার্কেট। মার্কেট, হ্যাঁ। এখন থেকে এবং ক্যাট না তো, এখন আর থেকে একটা আমাদের আর একটা ব্যাপার আছে তো, মার্কেট বলে না মার্কেট, ওরা বলে কিট, Market. মার্কেট, হ্যাঁ। ওকে, তারপর এখানে দেখেন হি গোজ টু কলেজ, সে কলেজে, এই যে টুটা দিতে হবে। ওকে, ধরতে পেরেছেন এতটুকু? এটা বুঝার জিনিস, খুব ভালো করে বুঝার জিনিস। আমি 2 মিনিট সময় দিচ্ছি, যার যার মতো করে একবার দেখে নেন এই জিনিসটা, এই জিনিসটা একবার দেখে নেন যে কারো কোনো বুঝতে কোনো পয়েন্টে সমস্যা আছে কিনা, একবার দেখে নেন। ব্যক্তির নামে স্যার এই পেপারটা আমাদেরকে পাঠিয়ে দিবেন। অবশ্যই, শেষে আগে বলে ফেলছে, অবশ্যই পাবেন, পেয়ে যাবেন। স্যার আমার একটু প্রথমে যে দা আর হচ্ছে দি হবে, এটার মধ্যে একটু সমস্যা, এটা আচ্ছা, একটু বোঝাই দেন। বাক্যের শুরুতে দি বলবেন, বাক্যের শুরুতে কি বলবেন? দি। এবার বাক্যের মধ্যে ওই যে এ ই আই ইউ ইউ এগুলোকে বলে ভাওয়াল। এই যে যে ওয়ার্ডের আগে দিটা বসাচ্ছেন, এটা যে ভাওয়াল দিয়ে শুরু হয় ওইটার আগে দি লাগাবেন। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় ওয়ার্ডটা, তখন এটার আগে দা লাগাবেন। আর যদি আপনার একান্তই সমস্যা হয়, এটা হচ্ছে একেবারে 100% শুদ্ধটা। আপনার একান্তই সমস্যা হয়, যে কোনো জায়গায় আপনি দি দা দিয়ে কথা বলতে পারবেন, বুঝে নেবে, এটার জটিলতার কিছু নেই। কিন্তু স্যার দি আর দার মধ্যে তো একই স্পেলিং, পার্থক্যটা তো বুঝলাম না। উচ্চারণ, ওই যে উচ্চারণের মানে ব্যবহারগত পার্থক্য, ইংরেজির নিয়ম, ঠিক আছে? দি এবং দা আসলে কথা বলা উচ্চারণটা আলাদা হবে। হ্যাঁ, উচ্চারণটা আলাদা আর কি, বানান থেকেই, বানান থেকেই আপনি যেখানে প্রয়োগ করবেন সেটা দিবেন। আপনারা তো নিজে করেন, ওই যে ময়দা দিয়ে রুটি বানান, ময়দা দিয়ে আবার পরোটাও বানান। আপনি যখন রুটি বানাবেন রুটির আঙ্গিক করে হচ্ছেন, আপনি যখন পরোটা বানাচ্ছেন তখন তেল বা ঘি দিয়ে দিচ্ছেন, কেন? ওইটার আঙ্গিক কি করতে হবে? বুঝেছেন, দি এবং দা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা উচ্চারণ, কিন্তু বানানে কি, বানানে কি। এবার বুঝতে পেরেছেন আশা করি। এরপরে দেখেন মোবাইল টেলিফোন ওভার স্যার, ওভারটা একটু ক্লিয়ার করেন। ওভারটা অর্থাৎ আমি তার সাথে মোবাইলে কথা বলি, এমনি মোবাইলে, শুধু মোবাইলে কথা বলি। আপনি বলেন না যে হোয়াটসঅ্যাপে কথা বলি, আপনি বলেন গুগলে মিটে কথা বলি, আপনি বলেন না যে ভাইবারে কথা বলি ইত্যাদি, আপনি বলেন না ইমুতে কথা বলি, শুধু মোবাইলে। ওভার মোবাইল, আই টক উইথ হিম ওভার মোবাইল। আর টেলিফোন মানে ল্যান্ডফোন কে বসায়, ওভার বসালে কি ওই হোয়াটসঅ্যাপ টিটি সব ঠিক হয়ে যাবে? না, এটা তো হচ্ছে শুধু আপনি বাংলা যা উচ্চারণ হলো তাই আমি তার সাথে মোবাইলে কথা বলি। আমি তো বুঝলাম, আপনি দেখেন আমি তো বুঝলাম, কিন্তু মোবাইলে আপনি কিভাবে বলেন? কি ইমোতে কথা বলেন, নাকি হোয়াটসঅ্যাপ বলেন, নাকি ভাইবারে বলেন, নাকি টেলিগ্রামে বলেন? অনেক তো অ্যাপ আছে না, তখন অ্যাপের কথা আসলে তখন অন লাগাই দেবেন। আই টক উইথ হিম ওভার হোয়াটসঅ্যাপ হবে না, আই টক উইথ হিম ওভার হোয়াটসঅ্যাপ নয়, আই টক উইথ হিম অন হোয়াটসঅ্যাপ, আই টক উইথ হিম অন ভাইবার, আই টক উইথ হিম অন ইমো। আর টেলিফোন হলে অবার্তা টেলিফোন অথবা ওভার টেলিফোন। টেলিফোন মানে হচ্ছে ল্যান্ডফোন, যেটা সেটা ফিক্সড করা থাকে, তো সেটাকে একটা দিয়ে দিলে ভালো হয়। এখন তো এগুলো চল নাই, চলে গেছে। তারপর শিখে রাখলে ভালো। কি ভালো নাগাদটা স্যার, নাগাদ মানে ভবিষ্যতে কোন সময় যে দুই মানে মানে টাইমের মাঝখানে যে ওইটাকে নাগাদ। আমি একটু বলে দিই, ভবিষ্যতে কোন সময়ের কাছাকাছি টাইমকে নাগাদ বুঝতে হয়। আমি 3টা নাগাদ আপনার সাথে সাক্ষাৎ করব, আমি বললে 3টা নাগাদ, একটু দ্রুত করেন, আমাদের হাতে আর বেশি সময় না, কেটে যাবে, অটোমেটিক লাইন কেটে যাবে। হ্যাঁ, তারপর বলেন আর কিছু। আর কিছু এটুক পর্যন্ত আমরা। হ্যাঁ, অবশ্যই এখানে বুঝার জিনিস তো এতটুকু করবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস, ইউর নেক্সট ক্লাস উইল বি অন টুডে ইজ মন্ডে, ওয়েডনেসডে at the same time your class will be. Till then, take care, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।